আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের তৃতীয় অধ্যায়ের পার্ট 7, অর্থাৎ আমরা আজকে এই অধ্যায়ের একটা শেষ লেকচার তৈরি করেছি। এখন আগের যে লেকচারগুলো আছে সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তাছাড়া ফেসবুক পেজ অথবা আমার একটা গ্রুপের পেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কথা হচ্ছে আজকের যে টপিক বা আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রাস। আমি এর আগের ভিডিওতে প্রাস সম্পর্কে হালকা একটা আলোচনা করেছিলাম, প্রাসের বেগ সম্পর্কে। তো আজকে আবারও প্রাসের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আলোচনা করা হবে, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তো দেখো যে প্রাস বিষয়টা অনেকজন টিচার অনেকভাবে পড়ায়। তো আমার মনে হয় যে আমি যে ট্রিক্সটা নিয়ে এসেছি হয়তো এটা অনেক কাজে লাগতে পারে এবং সহজভাবে উপস্থাপন করা হবে আজকের এই ভিডিওতে। তো প্রাস বিষয়টা কি? প্রাস হচ্ছে, দেখো যে আনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো একটা বস্তুকে যখন তুমি শূন্যে নিক্ষেপ করবা তখন তাকে আমরা কি বলে থাকি? প্রাস বলে থাকি। বিষয়টা হচ্ছে এরকম, আমরা অ্যাকচুয়ালি কি করছি? প্রাস। আমি প্রাসের সংজ্ঞা কি বললাম যে কোনো একটা বস্তুকে, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে খেয়াল করো যে কোনো একটা বস্তুকে আনুভূমিকের সাথে, এটা কি আনুভূমিক, তাহলে আনুভূমিকের সাথে কোনো একটা বস্তুকে তির্যকভাবে যদি শূন্যে নিক্ষেপ করা হয় তাহলে তাকে আমরা কি বলে থাকি? প্রাস বলে থাকি। আর প্রাসের গতিপথকে আমরা প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ বলে থাকি, সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। তো আমরা প্রাসের সংজ্ঞাটা জানলাম। এখন প্রাসের কতগুলো বিষয় আছে এগুলো আমাদের ধারাবাহিকভাবে বুঝতে হবে। তো চলো যাওয়া যায় বিষয়গুলোতে। প্রথমে আমরা পড়ব প্রাসের বেগ। প্রাসের বেগ, এবং এটা হবে ঊর্ধ্বমুখী প্রাসের ক্ষেত্রে, ঊর্ধ্বগামী প্রাসের ক্ষেত্রে, প্রাসের ক্ষেত্রে। একটু খেয়াল করো, আমরা একটা প্রাস অঙ্কন করি। সবসময় ফিজিক্সের একটা বিষয় মাথায় রাখবা যে সবসময় যে কোনো একটা ফিগার ড্র করলে ফিজিক্সের ম্যাথ বলো বা সৃজনশীল বলো না কেন, তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো ওকে, আমরা শুরু করি। এটা হচ্ছে ও মূল বিন্দু। তাহলে আমরা আনুভূমিকের সাথে একটা তির্যকভাবে শূন্য একটা বস্তুকে নিক্ষেপ করলাম এবং সেই ভূমিতে কি আবার ফিরে আসে। তাহলে দেখো এখানে বস্তুটা যখন আমি নিক্ষেপ করেছিলাম তখন তার একটা বেগ ছিল। বেগটা কি? ইনিশিয়াল মুভমেন্ট, যেটাকে আমরা ইনিশিয়াল ভেলোসিটি বলে থাকি, সেই বেগটা হচ্ছে কি? ইউ। এখন দেখো এই ইউ আনুভূমিকের সাথে একটা কোণ তৈরি করেছে, যেটাকে আমরা কি বলবো? থিটা বলবো। এখন দেখো এই আদি বেগের মোট দুইটা উপাংশ। একটা উপাংশ এই বরাবর কাজ করবে ইউ cos আলফা বা cos থিটা, এবং উপরের দিকে কাজ করবে ইউ sin থিটা। তাহলে এর মোট দুইটা উপাংশ। তাহলে এখান থেকে যদি আমরা একটা বিষয় খেয়াল করি যে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার আগ পর্যন্ত কোন একটা বিন্দু, সর্বোচ্চ অবস্থানে যাওয়ার আগ পর্যন্ত ধরে নিলাম যে এরকম একটা বিন্দু হচ্ছে এই বিন্দুটা। তাহলে এই বিন্দুতে বস্তুর বেগটা আমাদের কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় কি বেগ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার কোন একটা বিন্দু আমরা সিলেক্ট করলাম, ধরি বিন্দুটা এটা, ধরলাম পি। তাহলে এই পি বিন্দুতে আমরা কি করব? তার বেগ নির্ণয় করব। ওকে, তাহলে এখানে তার স্পর্শক বরাবর বেগটা কাজ করবে ভি। তাহলে দেখো এই ভি এর কিন্তু এখানে দুইটা উপাংশ আছে। একটা উপাংশ কি? আনুভূমিক বরাবর ভি এক্স এবং উলম্ব বরাবর ভি ওয়াই। আমি আবারও বলছি, এখানে যে আমরা বেগটা পেলাম এই বেগের মোট দুইটি উপাংশ। একটা হচ্ছে আনুভূমিক বরাবর ভি এক্স এবং উলম্ব বরাবর কি? ভি ওয়াই। এই প্রাসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা
যদি ভেঙে ভেঙে করি, অর্থাৎ দুইটা স্টেপে যদি কাজটা করি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো এখানে দুইটা স্টেপ কি, একটা বলা হচ্ছে আনুভূমিক বরাবর আর একটা কি উলম্ব বরাবর। তাহলে আমরা প্রথমে চলে যাই আনুভূমিক বরাবর, অর্থাৎ আমরা দুইটা দাগে যদি কাজ করি তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। তাহলে আনুভূমিক বরাবর আমরা একটা দাগ দিই। এখন দেখো তো আনুভূমিক বরাবর আমার কি কি কাজ করছে, আনুভূমিক বরাবর আমার কি কি কাজ করছে। তাহলে দেখো আদি বেগ কত, ইউ cos থিটা আমার আনুভূমিক বরাবর কাজ করছে। জি আনুভূমিক বরাবর কত, 0, এবং শেষ বেগটা আনুভূমিক বরাবর কত, vx। তাহলে দেখো আমরা একটা সমীকরণ লিখতে পারি যে vx সমান u cos থিটা প্লাস gt। এখন কথা হচ্ছে g এর মান যেহেতু 0, সেহেতু আমাদের আর সেই কম্পোনেন্টটা লেখার দরকার নেই। তাহলে কি আমরা vx সমান কি লিখতে পারি, u cos থিটা, এটা এক নম্বর সমীকরণ লিখতে পারি। আবার যদি আমরা এবার উলম্ব দাগের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে কি হতে পারে, তাহলে আমরা একটা উলম্ব দাগ কেটে নিই। আমি কিন্তু আগেই বলেছি যে এই জিনিসগুলো আমরা দুইটি দাগে করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো আমরা অলরেডি আনুভূমিক বরাবর একটা সমীকরণ পেয়ে গেছি, সেটা হচ্ছে কি vx সমান u cos থিটা। তাহলে এবার উলম্ব বরাবর আমরা আমাদের কম্পোনেন্টগুলো কি কি আছে একটু খেয়াল করো তো। আদি বেগের উলম্ব অংশ কত ছিল, u sin থিটা। u sin থিটা কোন দিকে কাজ করছে, অবভিয়াসলি উপরের দিকে। g অলওয়েজ নিচের দিকে কাজ করে। আর উলম্ব বরাবর শেষ বেগের উপাংশ ছিল কত, vy। এটাও উপরের দিকে কাজ করছে। এখন কথা হলো আমরা এই বিষয়গুলো এইভাবে নিব। আমরা এতদিন পড়েছিলাম যে অভিকর্ষের পক্ষে এবং অভিকর্ষের বিপক্ষে যখন কাজ করে তখন আমরা প্লাস জি এবং মাইনাস জি ধরি, কিন্তু আমরা এই ক্ষেত্রে যদি এইভাবে বিবেচনা করি যে যেই দিকে বেশি কম্পোনেন্ট কাজ করবে সেদিকে প্লাস ধরবো, আর যেই দিকে কম কম্পোনেন্ট কাজ করবে বা উপাদান কাজ করবে সেগুলোকে আমরা মাইনাস ধরবো। তাহলে এখানে দেখো বেশি কম্পোনেন্ট কোন দিকে কাজ করছে, উপরের দিকে। ইউ সাইন থিটা উপরের দিকে, ভি ওয়াইও উপরের দিকে, তাহলে আমরা উপরের দিকে কি পজিটিভ ধরে নেব। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে উলম্ব বরাবর আমরা কি লিখব, ভি ওয়াই। তাহলে উলম্ব বরাবর অ্যাকচুয়ালি আমাদের বেগের উৎসটা কত, ভি ওয়াই। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইউ সাইন থিটা, অর্থাৎ আদি বেগ মাইনাস জিটি, অর্থাৎ জি যেহেতু এখানে কি যদিও নিচের দিকে কাজ করছে বাট একটা কম্পোনেন্ট নিচের দিকে, এজন্য আমরা জি এর সামনে কি মাইনাস নিয়েছি, এবং ইউ সাইন থিটা এবং ভি ওয়াই উপরের দিকে কাজ করছে এজন্য তাদের সামনে আমি প্লাস নিয়েছি। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন কথা হচ্ছে যে আমি কি কি পেলাম, আমি অ্যাকচুয়ালি পেয়ে গেলাম vx পেলাম এবং vy পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি v সমান হর, এখন কিন্তু আমরা v এর মানটা পাইনি। তাহলে দেখো আমরা যদি এইভাবে লিখি যে অতএব v ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, vx স্কয়ার প্লাস vy স্কয়ার তার উপরে বর্গমূল। তাহলে আমরা কি v এর একটা সুন্দর মান পেয়ে যাব। তাহলে এইভাবে যদি আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার আগ পর্যন্ত আগে যে কোনো একটা বিন্দুতে যদি আমরা বেগটা নির্ণয় করি, অবশ্যই পাঁচটা কি হতে হবে, ঊর্ধ্বমুখী হতে হবে। তাহলে আমাদের বেগের রাশিটা আসবে কি এইরকম। এখন যদি বলা হয় যে এই অ্যাঙ্গেলটা কত, থিটা কত, তখন তোমরা কি করবে, tan থিটা সমান vy বাই vx, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখান থেকে সুন্দর দুইটা সমীকরণ পেয়ে গেলাম। ওকে, আমরা প্রাসের বেগ সম্পর্কে জানলাম, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী প্রাসের ক্ষেত্রে। এবার আরো একটা বিষয় আমরা শিখব, সেটা হচ্ছে প্রাসটা যদি নিচের দিকে যায়, অর্থাৎ তাহলে আমাদের কি হতে পারে, এরকমও তো হতে পারে যে নিম্নমুখী প্রাসের ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি আরো একটা প্রাস অঙ্কন করি, সাপোজ এটা যদি সর্বোচ্চ উচ্চতা হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় কি বেগ 0 হয়ে যাচ্ছে। তাহলে সর্বোচ্চ অবস্থান পার হওয়ার কোনো একটা বিন্দুতে ধরে নিলাম এরকম একটা বিন্দু, কিউ একটা বিন্দু। তাহলে এই বিন্দুতে আমাকে কি কি নির্ণয় করতে হবে, বেগটা আমরা নির্ণয় করব, যেহেতু আমরা প্রাসের বেগ সম্পর্কে বলছি।
তাহলে তার বেগটা কি স্পর্শক বরাবর কাজ করবে ভি, একটা আনুভূমিক বরাবর vx আর উলম্ব বরাবর কি vy। আর এখানে আমরা যে আদিবেগে ছুঁড়েছিলাম সেটা হচ্ছে ইউ, এটা হচ্ছে থিটা। আদিবেগের আনুভূমিক উপাংশ ইউ cos থিটা এবং উলম্ব উপাংশ হচ্ছে ইউ sin থিটা, এগুলো আমাদের ঠিক থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব? এখন কথা হলো, দেখো যে এই ভি ইকুয়ালটা আমরা জানি না, সবকিছু ঠিক থাকবে। দেখো আনুভূমিক উপাংশের কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ যখন সর্বোচ্চ অবস্থানে আমরা খেয়াল করেছিলাম তখন কি আনুভূমিক বেগটা আমাদের সমান ছিল। তাহলে আনুভূমিক বেগের যদি আমরা এইভাবে বের করি আনুভূমিকের ক্ষেত্রে আনুভূমিক, তাহলে একইভাবে কম্পোনেন্টগুলো আমরা লিখি। তাহলে আনুভূমিক বরাবর আদিবেগের উপাংশ কত ছিল ইউ cos থিটা, জি তো আমাদের অলওয়েজ আনুভূমিক বরাবর 0 এবং শেষ বেগ কত ছিল vx। তাহলে এই ক্ষেত্রে আমরা কি একইভাবে লিখতে পারি vx সমান u cos থিটা, আর g যেহেতু 0 সমীকরণটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার আমাদের পরিবর্তন হচ্ছে কোথায় একটু খেয়াল করো, পরিবর্তনটা হচ্ছে উলম্ব বরাবর। উলম্ব বরাবর কিভাবে পরিবর্তন হচ্ছে? তাহলে উলম্ব বরাবর আমাদের আদিবেগের উপাংশটা কি u sin থিটা, অলওয়েজ কোন দিকে কাজ করে? উপরের দিকে কাজ করে। তাহলে উপরের দিকে কাজ করতেছে। এখন কথা হলো g অলওয়েজ কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। কিন্তু শেষ বেগ অর্থাৎ শেষ বেগের উলম্ব উপাংশটা এই ক্ষেত্রে কোন দিকে কাজ করছে? অবশ্যই নিচের দিকে কাজ করছে। তাহলে vy টা কি নিচের দিকে কাজ করছে। এখন কথা হলো যে এখানে সর্বোচ্চ কম্পোনেন্ট কোন দিকে কাজ করছে, অর্থাৎ সর্বাধিক কম্পোনেন্ট নিচের দিকে কাজ করছে। দুইটা জিও নিচের দিকে কাজ করছে, ভিওও নিচের দিকে কাজ করছে, শুধুমাত্র ইউ sin থিটাটা উপরের দিকে কাজ করছে। তাহলে আমরা পজিটিভ ধরবো কোন দিকে? নিচের দিকে আমরা পজিটিভ ধরবো, আর উপরের দিকে যেটা কাজ করছে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে vy ইকুয়াল টু আমরা লিখতে পারি -u sin থিটা প্লাস gp। আমি এই জন্য আগে বলেছিলাম যে আমরা অভিকর্ষ ত্বরণের পক্ষে এবং বিপক্ষে এইরকম কোনো চিন্তা ভাবনা এখানে করব না। যদি আমরা এইভাবে কল্পনা করি তাহলে সবথেকে বেটার হবে। তাহলে দেখো বেশি কম্পোনেন্ট নিচের দিকে কাজ করছে, কোনটা কোনটা g এবং vy। তাহলে আমরা এগুলোর পূর্বে কি প্লাস নিয়ে নিয়েছি, আর u sin থিটাটা উপরের দিকে কাজ করছে এজন্য কি এটা পূর্বে আমরা মাইনাস নিয়েছি। ওকে, তাহলে আমরা কি কি পেলাম? vy পেলাম, vx পেলাম, vy পেলাম। তাহলে আমরা v ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সে একইভাবে vx স্কয়ার প্লাস v স্কয়ার তার উপরে বর্গমূল। একইভাবে tan থিটা সমান vy বাই vx। ক্লিয়ার? তাহলে আমরা প্রাসের বেগের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বেগ এবং মানে ঊর্ধ্বমুখী প্রাস এবং নিম্নমুখী প্রাসের ক্ষেত্রে আমরা বেগটা দেখে নিলাম। ওকে, এরপরে আমরা একটা एग्जांपल দেখতে পারি। তো एग्जांपलটা তোমরা আমার সাথে সাথে লিখতে পারো। 30 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে এবং 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুর 0.3 সেকেন্ড পর 0.3 সেকেন্ড পর ঊর্ধ্বমুখী বেগ কত? ঊর্ধ্বমুখী বেগ কত? এবং এর সাথে আরো একটা প্রশ্ন জুড়ে দিয়েছে যে এর অবস্থান নির্ণয় করো। এর অবস্থান নির্ণয় করো। ওকে, আমরা শুরু করি। তাহলে আমি আগে বললাম যে প্রত্যেকটা ফিজিক্সের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা চেষ্টা করব একটা ফিগার ড্র করার। তাহলে আমরা একটা ফিগার ড্র করে নিই। তাহলে এই ফিগারটা এরকম দেখো। তাহলে আমাদের আদিবেগ কত ছিল? 30। তাহলে
এই বেগে অর্থাৎ ইউ সমান 30 মিটার পার সেকেন্ড এই বেগে আমরা একটা বস্তুকে উপরের দিকে ছুড়লাম, আনুভূমিকের সাথে একটা কোণ করে ছুড়লাম। সেই কোণটা কত? থিটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত? 45 ডিগ্রি। তাহলে দেখো এই যে আদিবেগ আমরা দিলাম বা যেটা দেওয়া আছে, এই আদিবেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক বরাবর ইউ cos থিটা অর্থাৎ এখানে 30 হয়ে যাবে, আর উপরের দিকে ইউ sin থিটা। ওকে, তাহলে আমরা অঙ্কটা এইভাবে এখন করতে পারি। আমাদের সময় দেওয়া আছে কত? 0.3 সেকেন্ড। ওকে, তাহলে আমরা ঊর্ধ্বমুখী বেগ কত, অর্থাৎ এরকম কোন একটা অবস্থানে আমাদের বেগটা চেয়েছে, তাহলে স্পর্শক বরাবর বেগ, তাহলে এটা হচ্ছে vy, এটা vx, এটা v। এখন আমরা নির্ণয় করব। তাহলে vx সমান আমরা কি লিখতে পারি? সেই একই ভাবে তুমি যদি দাগ কেটে নাও, আনুভূমিক বরাবর একটা দাগ কেটে নাও, আনুভূমিক বরাবর কি কি কাজ করছে? u cos থিটা, শেষ বেগ কত? vx, যেহেতু আমাদের 0, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? u cos থিটা, তাহলে u এর মান কত? 30 cos 45। তাহলে এখান থেকে তোমরা একটা মান পেয়ে যাবে। আমি আর ক্যালকুলেশনটা করছি না, তোমরা একটা মান পাবা, সেটা বসিয়ে দিবা। তাহলে এত কি মিটার পার সেকেন্ড। ওকে, এবার vy অর্থাৎ উলম্ব বরাবর, তাহলে উলম্ব বরাবর আমাদের কি হবে? উলম্ব বরাবর দেখো একইভাবে আমরা একটা দাগ কেটে নিতে পারি। উলম্ব বরাবর কি কি কাজ করছে? u sin থিটা উপরের দিকে কাজ করছে, g তো অলওয়েজ নিচে, এবং vy উপরের দিকে কাজ করছে। তাহলে আমরা vy সমান কি লিখতে পারি? u sin থিটা মাইনাস gt মাইনাস gt। তাহলে আমরা একইভাবে বের করি 30 sin 45 মাইনাস 9.8 গুণিত 0.3। তাহলে আমরা এখান থেকে কি একটা মান পেয়ে যাব। তাহলে vy এর মান পেয়ে যাচ্ছি এত মিটার পার সেকেন্ড। অতএব v ইকুয়াল টু vx স্কয়ার প্লাস vy স্কয়ার তার উপরে রুট। তাহলে দেখো আমাদের প্রথম যে অংশটুকু ছিল যে 30 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে ঊর্ধ্বমুখী বস্তুর 0.3 সেকেন্ড পর ঊর্ধ্বমুখী বেগ কত? তাহলে দেখো আমরা অলরেডি ঊর্ধ্বমুখী বেগটা বের করে ফেলেছি। এখন দ্বিতীয় অংশটা যে এর অবস্থান নির্ণয় করা, অর্থাৎ কত আনুভূমিকের সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে সেটা যদি আমরা বের করি, তাহলে দেখো আমি পাশে লিখে দিচ্ছি এখানে দ্বিতীয় অংশটুকু। তাহলে tan থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? vy বাই vx। এখান থেকে বা থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স vy বাই vx। ওকে, তাহলে আমরা এরকম টাইপের প্রশ্ন থাকলে আমরা কি এইভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তো ওকে, এবার আমরা প্রাসের সরণ সম্পর্কে পড়ব। প্রাসের সরণ সম্পর্কে প্রাসের সরণ একইভাবে আমি পাশে লিখে দিচ্ছি। প্রাসটা হতে হবে কি? অবশ্যই ঊর্ধ্বমুখী প্রাস, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রাসের ক্ষেত্রে আমরা কি সরণটা নির্ণয় করছি প্রাসের ক্ষেত্রে। ওকে, শুরু করি। তাহলে একইভাবে আমাদের একটা কি প্রাস অঙ্কন করি আগে। তাহলে দেখো আমি কি বললাম যে ঊর্ধ্বমুখী প্রাসের ক্ষেত্রে আমাদের সরণের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিলাম এটা তার সর্বোচ্চ বিন্দু, এটা যদি তার সর্বোচ্চ বিন্দু হয় তাহলে এটাকে আমরা y কল্পনা করতে পারি, আর এটা তো x। এই বরাবর u একটা আদি বেগে বস্তুটাকে তুমি ছুড়েছো। এখন t সেকেন্ড পর
তার সর্বোচ্চ অবস্থান অর্থাৎ এই অবস্থান আমি যদি ধরে নিই, কোনো একটা বিন্দু যদি আমরা ধরে নিই পি, এখানে এর স্থানাঙ্কটা আমরা জানবো সর্বোচ্চ উচ্চতা কতটুকু। তাহলে একইভাবে এর আদিবেগের উলম্ব আনুভূমিক উপাংশ হচ্ছে ইউ cos থিটা, আর উলম্ব উপাংশ ইউ sin থিটা। ওকে, এগুলো সবকিছু ঠিক থাকবে। এখন কথা হলো একইভাবে আমরা এর আগে যেভাবে আমরা করলাম ক্লাসের বেগের ক্ষেত্রে, এখানেও সেই একইভাবে কি করব, দুইটা দাগে আমরা কাজ করব, একটা আনুভূমিক বরাবর আর আরেকটা কি উলম্ব বরাবর। তো ওকে, শুরু করি আমরা। তাহলে ফার্স্টে যদি আমরা আনুভূমিক বরাবর কাজটা করি তাহলে আমাদের কি কি সমীকরণ আসে আনুভূমিক বরাবর। দেখো এই টেকনিকটা যদি তুমি ফলো করো আমার মনে হয় ক্লাসটা তোমার কাছে অনেক সহজ মনে হবে। ওকে, দেখো আমরা আনুভূমিক বরাবর একটা দাগ দিই। তাহলে আনুভূমিক বরাবর আমাদের কোন কোন কম্পোনেন্ট গুলো আছে এগুলো আগে তোমাকে ফিক্স করে নিতে হবে। তো দেখো আনুভূমিক বরাবর আমার আদিবেগের কম্পোনেন্ট কি, আদিবেগের উপাংশ একটা ছিল ইউ cos থিটা। ওকে, অভিকর্ষ ত্বরণ কি আনুভূমিক বরাবরে 0, এবং একটা খেয়াল করো আরেকটা, যেহেতু আমরা এখন সরল করছি সেহেতু আনুভূমিক বরাবর আমাদের সরলটা কতটুকু, x, সরলটা x। তাহলে এই কম্পোনেন্ট গুলো আমাদের এখানে দেওয়া আছে। এখন আমরা লিখি অতএব x সমান, দেখো g যখন 0 অর্থাৎ কি এখানে ত্বরণ নেই, তাহলে কি বস্তুটা সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সেই 9 এর সূত্র পড়ে এসেছি, s সমান কি vt। তাহলে দেখো এখানে মানে এই সূত্রগুলো এটার সাথে খুব রিলেটেড, অর্থাৎ একই বিষয়, জাস্ট আমরা এখানে x সমান কি লিখব, অর্থাৎ সরল সমান আমরা vt জানি। তাহলে এখানে v এর বদলে আমরা কি লিখব, u cos থিটা ইনটু t। ওকে, u cos থিটা ইনটু t। এবার একইভাবে যদি আমরা উলম্ব বরাবর কল্পনা করি তাহলে উলম্ব বরাবর কি কি হতে পারে। দেখো উলম্ব আমরা একটা দাগ কেটে নিই। উলম্ব বরাবর আমাদের আদিবেগের উপাংশ কত, u sin থিটা, আদিবেগের উপাংশ কত u sin থিটা, এবং তার উচ্চতা বলি বা সরণ বলি y, এবং g তো অলওয়েজ নিচের দিকে কাজ করবে, উচ্চতা উপরের দিকে কাজ করছে, sin থিটাও উপরের দিকে কাজ করছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে লিখছি যে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, u sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। ওকে, y সমান u sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা কিসের সমীকরণ পাচ্ছি, একটা y এর সমীকরণ পেয়ে গেলাম আর আরেকটা কি x এর সমীকরণ পেয়ে গেলাম। এখন আমাকে যদি বলা হয় যে নিক্ষেপণ বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু ও বিন্দু থেকে এই বরাবর সরলটা কতটুকু, তাহলে দেখো খুব সিম্পল একটা বিষয়। এটা যদি আমরা r ধরি তাহলে দেখো পিথাগোরাসের যদি আমরা সেই বিখ্যাত সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি অভিভূত সমান আমরা কি লিখতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার তার উপরে কি বর্গমূল। ওকে, তার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তার উপরে কি বর্গমূল। তাহলে আমরা এই সরণটাও আমরা কি পেয়ে গেলাম। ওকে, তাহলে দেখো ঊর্ধ্বমুখী প্লাসের ক্ষেত্রে আমরা অলরেডি কি বের করলাম, দুইটা সমীকরণ আমরা পেলাম, x সমান একটা সমীকরণ পেলাম, y সমান পেলাম, এবং এখান থেকে আমরা কি নিক্ষেপণ বিন্দু থেকে যে সরণটা সেটা আমরা বের করে ফেললাম। ওকে, তো এবার এটা দ্বারা আমরা একটা উদাহরণ তোমরা করতে পারো, আমি লিখে দিচ্ছি, এক্সাম্পলটা খুব সহজ। খুব সহজ একটা এক্সাম্পল, আমি ফিগার ড্র করে দিচ্ছি। তো দেখো তাহলে এই বরাবর আমি ধরে নিলাম এটা একটা কি, কল্পনা করি এটা একটা দেয়াল, এটা কি একটা দেয়াল। ওকে, আমাদের একটা আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, সেই আদিবেগটা u সমান 20 মিটার পার সেকেন্ড, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এবং x সমান
2 মিটার, অর্থাৎ তার আনুভূমিক দূরত্বটা কত 2 মিটার, আর এটা হচ্ছে y = 4। অর্থাৎ আমার প্রশ্নটা হচ্ছে যে দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে, দেয়ালটিকে বা দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে। ওকে, তো দেখো বিষয়টা খুব সিম্পল, জাস্ট তোমাকে কি বের করতে হবে, আমার যেহেতু উলম্ব অংশ চেয়েছে সেহেতু কি উলম্ব অংশটা আমাকে বের করতে হবে। তাহলে উলম্ব অংশ বের করার জন্য আমাদের কি অবশ্যই উলম্ব বরাবর আমরা একটা দাগ কেটে নিতে পারি। তাহলে উলম্ব অংশ বরাবর যদি আমরা একটা দাগ কেটে নিই, তাহলে উলম্ব অংশ বরাবর কি কি কাজ করছে দেখো তো। আদি বেগের উলম্ব অংশ u sin থিটা উপরের দিকে কাজ করবে, g তো অলওয়েজ নিচের দিকে, আর উপরের দিকে আরেকটা কি y, আমাদের y টা বের করতে বলছে। তাহলে y ইকুয়াল টু দেখো u sin থিটা মাইনাস t মাইনাস হাফ gt স্কয়ার। এখন কথা হচ্ছে আমরা এই সমীকরণ দিয়ে আমরা অঙ্কটা করতে পারতাম, কিন্তু দেখো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এখানে আমরা t এর মান আমাদের জানা নেই, তাহলে কি কোনো ব্যাপার না, আমরা t এর মানটা আনুভূমিক বরাবর যে দাগ আছে অর্থাৎ এটা, তাহলে u cos আলফা বা cos থিটা আনুভূমিক বরাবর সরণ হচ্ছে কত x, g হচ্ছে 0। তাহলে আনুভূমিক বরাবর আমরা যে সমীকরণটা পেয়েছিলাম u cos থিটা t, তাই না? তাহলে এখান থেকে আমরা t সমান একটা সমীকরণ পেতে পারি। t সমান কি পেতে পারি, t সমান x বাই u cos থিটা। তাহলে এখান থেকে t এর মানটা যদি ওই সমীকরণে বসিয়ে দিই, তাহলে কি আমরা একটা সুন্দর, মানে এখান থেকে t এর মানটা বসিয়ে দিলে আমরা এখান থেকে কি একটা অ্যানসার পেয়ে যাব। কিন্তু তোমাদের সুবিধার জন্য আরো একটা কথা বলে রাখি, এই অঙ্কটা তো এইভাবে করবা, একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে দেখো আমরা এই দুইটা সমীকরণকে সমন্বয় করে একটা ভালো একটা সমীকরণ তৈরি করতে পারি। কিভাবে পারি দেখো, এই যে এই সমীকরণটা আছে এটাকে যদি আমরা দিই 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নম্বর সমীকরণ থেকে t এর মানটা যদি আমরা 1 নম্বরে বসাই, অর্থাৎ 2 হতে t এর মান কোথায় বসাচ্ছি, 1 এ বসিয়ে হয়। তাহলে 1 এ যদি আমরা মানটা বসাই তাহলে কি হয়, আমরা পাশে লিখছি y u sin থিটা, t এর মান কত পেলাম আমরা x বাই u cos থিটা। ওকে, তাহলে এটা দিলাম মাইনাস হাফ g থাকবে t এর মান কত x বাই u cos থিটা তার উপরে স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো u কেটে যায়, sin বাই cos সমান কত tan থিটা, আর x আছে x থাকবে, তাহলে tan থিটা x মাইনাস হাফ, এখানে দেখো x স্কয়ার আর এখানে u স্কয়ার cos স্কয়ার থিটা, যেহেতু দুইটার উপরে স্কয়ার আছে তাহলে আমরা ক্যালকুলেশনটা যদি এইভাবে সুন্দর করে করি, gx স্কয়ার ডিভাইড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। খুব সুন্দর একটা সমীকরণ আমরা পেলাম। tan থিটা x অর্থাৎ y সমান tan থিটা x মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। এখন আমি প্রথমে ক্লাসের শুরুতে একটা কথা বলেছিলাম যে ক্লাসের সমীকরণকে প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ বলা হয়। এটা কিভাবে বলা হয় দেখো, এখানে tan থিটা, আবারও দেখো tan থিটা সমান যদি আমরা b ধরি এবং এইটুকু g বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা সমান যদি c ধরি, তাহলে আমাদের সমীকরণটা এরকম দাঁড়ায় bx মাইনাস cx স্কয়ার, অর্থাৎ y ইকুয়াল টু আমরা পাই bx মাইনাস cx স্কয়ার, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্তের সমীকরণ। এইজন্য ক্লাসের সমীকরণকে বা ক্লাসের প্রতিপদকে আমরা প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ বলে থাকি। ওকে, আমরা ঊর্ধ্বমুখী ক্লাসের ক্ষেত্রে সরল নিয়ে আলোচনা করলাম। ওকে, এবার এরকমও তো হতে পারে যে ক্লাসের সরণটা অর্থাৎ নিম্নমুখী ক্লাসের ক্ষেত্রে আমরা সরণটা আমাদের কেমন হতে পারে, বা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত ক্লাসের ক্ষেত্রে সরণটা কেমন হতে পারে। আমরা টপিককে লিখে রাখি যে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বা নিম্নগামী, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত
নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে সরণ। ওকে, বিষয়গুলো কিন্তু সবগুলো প্রায় সেম, জাস্ট হালকা কিছু পরিবর্তন রয়েছে, পার্থক্য রয়েছে, এগুলো আমরা আলোচনা করবো। তবে যাই, আমরা একটা প্রাস, যেহেতু আমরা প্রাসটা বললাম কি আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত, আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত, অর্থাৎ অবশ্যই প্রাসটা কি হবে, এই টাইপের হবে। তাহলে দেখো এখান থেকে কোন একটা বস্তুকে যখন নিক্ষেপ করা হয় তখন তার বেগটা সম্পূর্ণ কোন দিক বরাবর কাজ করে, আনুভূমিক বরাবর কাজ করে। যদিও আমরা, অর্থাৎ এখানে যদি আমরা এভাবে নিই, আনুভূমিক বরাবর তার কত, উপাংশ হচ্ছে ইউ cos থিটা, এবং উলম্ব বরাবর এটা যেহেতু উপর থেকে নিচের দিকে ছাড়ছে, তাহলে তার উলম্ব উপাংশটা নিচের দিকে কাজ করবে, অর্থাৎ ইউ sin আলফা। এখন কথা হলো এর উলম্ব উপাংশটা অবশ্যই 0, কারণ হচ্ছে দেখো এখানে কোনো অ্যাঙ্গেল নেই, অর্থাৎ অ্যাঙ্গেল যদি না থাকে তাহলে কি সম্পূর্ণ বেগটা কোন দিকে কাজ করছে, আনুভূমিক বরাবর কাজ করছে। এখন কথা হলো এটাকে যদি আমরা y ধরি, y নিচের দিকে, যেহেতু আমরা জানি নিচের দিকে কাজ করছে, এটা হচ্ছে কোন বিন্দু 0, আর আনুভূমিক বরাবর তার কি সরণ হচ্ছে x। তাহলে দেখো একই ভাবে আমরা আবারও দুই দাগে কাজ করব। ওকে, তো আনুভূমিক বরাবর আগে কাজটা করি। ক্লাসটা একটু বড় হবে, বোরিং হওয়ার কোনো কারণ নেই, কারণ ক্লাসটা আজকে আমি একটা ভিডিওর মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে দেখো আনুভূমিক বরাবর যদি আমরা দাগটা কেটে নিই তাহলে কি হয়, দেখো আনুভূমিক বরাবর আমাদের কি কি কাজ করছে, ইউ cos থিটা জি, তো আমরা জানি অলওয়েজ 0 আনুভূমিক বরাবর, আর আরেকটা কি কাজ করছে, আনুভূমিক বরাবর x কাজ করছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি সে একই ভাবে লিখতে পারি x সমান ইউ cos থিটা টি। ওকে, তাহলে এটাকে আমরা এখন দেখো আমি ফার্স্টে বললাম যে এখানে কোনো নিক্ষেপণ কোণ নেই, কোণ 0, তাহলে cos 0 এর মান কত, 1। তাহলে cos 0 এর মান যদি 1 হয় তাহলে u cos 0 যদি বসে তাহলে 1 হয়, তাহলে ut, অর্থাৎ x সমান আমরা কি লিখতে পারি, ut। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের বইয়ে বা বিভিন্ন গাইডে দেখবা যে এখানে v নট লেখা আছে, u এর বদলে কি v নট লেখা আছে, এখানে ঘাবড়ানোর কোনো বিষয় না, একই বিষয়, এটা v এর বদলে আমি u লিখছি, তাহলে x সমান আমরা কি লিখতে পারি, ut। ওকে, এবার আমরা একই ভাবে উলম্ব বরাবর কাজটা করি। উলম্ব, তাহলে উলম্ব বরাবর কি কি, তাহলে আমরা একটা দাগ কেটে নিই। হ্যাঁ, উলম্ব বরাবর আমরা একটা দাগ কেটে নিলে দেখো তো কি কি কাজ করে, জি তো অলওয়েজ নিচের দিকে কাজ করবে, y এখানে নিচের দিকে কাজ করছে, আর আরেকটা কি আছে আমাদের, আরেকটা আছে ইউ sin থিটা, ইউ sin থিটাও আমাদের কোন দিকে কাজ করছে, যেহেতু নিম্নমুখী অর্থাৎ নিম্নগামী প্রাস, সেহেতু ইউ sin থিটাও নিচের দিকে কাজ করছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটা লিখতে পারি যে y ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, ইউ, এই পেনটা দিয়ে, তাহলে আমরা y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইউ sin থিটা টি প্লাস হাফ জি টি স্কয়ার। দেখো এই সমীকরণগুলো কিন্তু তোমরা আগে পড়ে আসছো, কিভাবে পড়ে আসছো, দেখো এরকম আমরা সমীকরণগুলো পড়েছি না, h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। দেখো একই সেম জিনিস, জাস্ট এখানে পাশের ক্ষেত্রে আমাদের যেহেতু অ্যাঙ্গেল আছে অর্থাৎ কোণ আছে, এজন্য আমরা কি লিখছি, u sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। ওকে, প্লাস হাফ gt স্কয়ার। তাহলে আমরা x এর একটা সমীকরণ পেলাম, y এর একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা যদি কি করি, একই ভাবে আমরা এই জিনিসটা একটু মিশাচ্ছি, এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই এবং এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা একটা t এর মান বের করতে পারি। ওকে, তাহলে t এর মানটা যদি আমরা বের করি তাহলে কি দাঁড়ায়, t = x/u, তাই না, t = x/u দাঁড়ায়। তাহলে এই 2 নম্বর সমীকরণে যদি আমরা x এর মানটা বসাই তাহলে কি পাই, দেখো তো, এটা মিশাচ্ছি একটু ভালো করে খেয়াল করো,
যে 1 নম্বর সমীকরণে যে t এর মানটা পেলাম x u, এটা আমরা 2 নম্বরে বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি y ইকুয়াল টু, এখানে দেখো কোণ যেহেতু 0, তাহলে sin 0 এর মান কত 0, তাহলে এটা আমরা পুরো 0 হয়ে যাচ্ছে। তাহলে শুধু কি থাকছে হাফ gt স্কয়ার, তাহলে হাফ g, এখানে t এর মান যদি আমরা x u বসাই তাহলে আমরা কি পাচ্ছি হাফ g, আমরা এভাবে লিখতে পারি এটাকে gx স্কয়ার বাই 2u স্কয়ার, অর্থাৎ y সমান আমরা সুন্দর একটা সমীকরণ কি পেলাম gx স্কয়ার বাই 2u স্কয়ার, 2u স্কয়ার, এরকম একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখান থেকে যদি আবার এরকম তুমি x এর মান নির্ণয় করতে পারো, x টাকে পাশে নিয়ে এসে তুমি x এর মান নির্ণয় করতে পারো এই যে এইভাবে, বা x স্কয়ার সমান, তাহলে সব কিছু এই পাশে যদি নিয়ে নাও তাহলে 2u স্কয়ার বাই g, আর এখানে থাকছে কি y। ওকে, তাহলে এরকম একটা সমীকরণ পেয়ে যাব। তাহলে দেখো আমরা কি শিখলাম, ঊর্ধ্বমুখী প্রাসের ক্ষেত্রে সরল শিখলাম, নিম্নমুখী প্রাসের ক্ষেত্রে বাহুমুখীভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে আমরা কি শিখলাম সরল শিখলাম। ওকে, আর কয়েকটা ছোট ছোট রাশি আছে যেগুলো আমাদের একটু জানতে হবে। আর কিছু সময় আমরা এবার পড়ব যে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় উঠতে, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ও পর্যায়কাল। তাহলে আমরা লিখি টপিকটা, প্রাসের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ও পর্যায়কাল নির্ণয়। ওকে, তাহলে প্রথমে আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, যেটাকে আমরা স্মল t দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে এই ক্ষেত্রে আগে আমরা বের করি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় t ইকুয়াল টু হট। এখন এটা আমরা কিভাবে বের করব, তাই না? তাহলে দেখো এখানে তুমি প্রাসটা অঙ্কন করতে পারো। প্রাস অঙ্কন করলে কি আমরা দুইটা দাগ পাবো, একটা কি উলম্ব বরাবর আর আরেকটা কি আনুভূমিক বরাবর। তাহলে যেহেতু আমরা কি করছি প্রাসের সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ উপরের দিকে উঠছি, তাহলে আমরা কি উলম্ব দাগটা নিই। তাহলে উলম্ব বরাবর আমাদের কোন কোন জিনিসগুলো কাজ করে দেখো তো। আমরা এতক্ষণ যে জিনিসগুলো শিখে আসলাম সেখান থেকে আমরা বলতে পারি যে ইউ সাইন থিটাটা আদিবেগের উলম্ব উপাংশ উপরের দিকে কাজ করে, জি তো আমরা জানি অলওয়েজ নিচের দিকে কাজ করে, আর এখানে ভি ওয়াইটা কোন দিকে কাজ করছে, মানে উপরের দিকে কাজ করছে। ওকে, যদিও এটা কি 0, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় কি সর্বোচ্চ উচ্চতায় বেগটা আমাদের 0 হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ লিখতে পারি যে ভি ওয়াই সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি, মাইনাস জিটি, কারণ মাইনাস জিটি উপরের দিকে যেহেতু যাচ্ছে মাইনাস জিটি। তাহলে দেখো এই ভি ওয়াই ইকুয়াল টু কত 0, তাহলে এটা সমান আমরা 0 লিখতেই পারি, বা এখান থেকে সরাসরি আমরা টি ইকুয়াল টু সুন্দর একটা সমীকরণ ইউ সাইন থিটা বাই কত জি লিখতে পারি। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় একটা প্রাস যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে তখন তার উঠতে সময় লাগে কত ইউ সাইন থিটা বাই জি, অথবা ভি নট দিতে পারো, ভি নট সাইন থিটা বাই জি। এখন কথা হলো বিষয়টা এরকম যে এটা মনে করো সর্বোচ্চ অবস্থান, এই অবস্থানে উঠতে আমার সময় লাগছে কত টি, আবার নামতে আমার সময় লাগছে টি। এই যে উঠলো আবার সে ভূমিতে ফিরে আসলো, এই যে পুরো সময়টাকে আমরা কি বলবো উড্ডয়নকাল অথবা পর্যায়কাল। কি বললাম উড্ডয়নকাল, উড্ডয়নকাল অথবা পর্যায়কাল বলতে পারি আমরা, পর্যায়কাল, যেটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে থাকি, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এটা সিম্পল একটা বিষয়। তাহলে টি সমান কি স্মল দুইটা টি কে যোগ করে দাও, তাহলে 2t, তাহলে 2 ইনটু t এর মান কত পাইছো ইউ, সরি আমি লিখি, তাহলে 2t এর মান কত পাইছো ইউ, ইউ sin থিটা বাই কত জি। তাহলে আমরা এভাবে সুন্দর করে লিখে দিই যে 2u sin থিটা বাই জি, অর্থাৎ পর্যায়কাল বা উড্ডয়নকাল 2u sin থিটা বাই জি। ক্লিয়ার? তাহলে কি শিখলাম আমরা, একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এবং পর্যায়কালটা আমরা অলরেডি শিখে ফেললাম। ওকে, তবে একটা কথা মাথায় রাখতে হবে এখানে, সেটা হচ্ছে
যে দেখো এই যে পর্যায়কালটা আমরা যেটা লিখলাম সেটা কি, পর্যায়কাল t ইকুয়াল টু আমরা কি লিখলাম 2u sin থিটা বাই g। তার কথা হলো যে পর্যায়কালটা ম্যাক্সিমাম কখন হবে বা সর্বোচ্চ কখন হবে, সেটা হচ্ছে যখন sin থিটার মানটা যখন 1 হবে, কখন, যখন sin থিটার মানটা 1 হবে, তাহলে sin থিটার মান 1, তাহলে কত মান 1, sin কত ডিগ্রির মান, তাহলে sin থিটা sin কত 90, তাহলে আমরা থিটা ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা t ম্যাক্সিমাম সমান কত পাই, 2u/g পাই। এবং কথা হলো তাহলে কোন একটা প্লাসকে থিটার মান 90 ডিগ্রি মানে কি, কোন একটা প্লাসকে যখন তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করবা তখন তার কি পর্যায়কালটা সর্বোচ্চ হবে বা উড্ডয়নকালটা সর্বোচ্চ হবে। তাহলে এখান থেকে কিন্তু এই এমসিকিউটা তোমরা জেনে রাখবা, মানে অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে পর্যায়কাল কখন সর্বোচ্চ হবে, অর্থাৎ যখন খাড়া উপরের দিকে কোনো একটা প্লাসকে নিক্ষেপ করবা তখন কি সেটার পর্যায়কালটা সর্বোচ্চ হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে খাড়া উপরের দিকে দিলে প্লাস কেমনে হয়। অ্যাকচুয়ালি এখানে যদিও প্লাস থাকে না, কিন্তু বাতাসের বাধার কারণে অনেক সময় কি কোন একটা বস্তুকে খাড়া উপরের দিকে চাললেও সেটা কিন্তু কি একটু সরে পড়ে, অর্থাৎ ভূমিতে ওই বিন্দুতে না পড়ে একটু সরে পড়ে, এটা হচ্ছে বাতাসের বাধার কারণে। তোকে আমরা প্লাসের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এবং পর্যায়কাল শিখলাম। আমাদের এখন দুইটা ছোট টপিক আছে, সেটা হচ্ছে প্লাসের সর্বোচ্চ উচ্চতা আর পাল্লা। তাহলে আমাদের এই অধ্যায়টা মোটামুটি ভাবে কমপ্লিট হবে। তাহলে এবার আমরা করব কি, প্লাসের সর্বোচ্চ উচ্চতা ও পাল্লা। ওকে, তাহলে প্লাসের সর্বোচ্চ উচ্চতা ও পাল্লা এটা আমরা কিভাবে নির্ণয় করব, এইভাবে দেখো। প্লাসের সর্বোচ্চ উচ্চতাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করব, প্লাসের সর্বোচ্চ উচ্চতা এইচ। হ্যাঁ, তাহলে আমরা একটা প্লাস অঙ্কন করে ফেলি, তাহলে দেখো একইভাবে এটা মূল বিন্দু যদি হয়, এটা যদি প্লাস হয় তাহলে একটা আদিবে ইউ, এটা কি দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে ইউ cos থিটা আনুভূমিক বরাবর আর উপরের দিকে কি ইউ sin থিটা উল্লম্ব বরাবর। ওকে, এখন কথা হলো আমি কি বললাম, আমার টপিকটা হচ্ছে প্লাসের সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ ধরে এই বিন্দুটা তার সর্বোচ্চ, তাহলে এইটা, এটাকে আমরা y বলে থাকি, তাই না? তাহলে এই y-টাকে আমরা কি হিসাবে কল্পনা করছি, এখন এই যত সর্বোচ্চ উচ্চতা, আর এটা কি আনুভূমিক বরাবর x। ক্লিয়ার? তো ওকে, এটা হচ্ছে আমাদের থিটা। এখন কথা হলো সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ আমাদের কাজ করতে হবে কি উল্লম্ব বরাবর, y কোন দিকে উল্লম্ব বরাবর। ওকে, তাহলে উল্লম্ব বরাবর আমরা আগে একটা দাগ কেটে নিব। একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা দুইটা করে দাগ কেটে নিই তাহলে খুব সুবিধা হবে আমাদের জন্য। তাহলে উল্লম্ব বরাবর কি কি কাজ করছে, u sin থিটা আদিবেগ উল্লম্ব উপাংশ উপরের দিকে কাজ করছে, g অলওয়েজ নিচের দিকে, y ও উপরের দিকে কাজ করছে, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ এইভাবে লিখতে পারি যে vy স্কয়ার সমান u, তার উপরে দিকে কি sin, তাই না? তাহলে u sin স্কয়ার মাইনাস 2gh। কথাটা দেখো এরকম একটা সমীকরণ 9 10 তোমরা পড়েছো, কি পড়েছিলাম, v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh। তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ উচ্চতার কথা হচ্ছে, তাহলে আমরা কি ছোট h এর জায়গায় আমরা কি ক্যাপিটাল H ইউজ করলাম। ওকে, তাহলে v স্কয়ার সমান u sin থিটা স্কয়ার মাইনাস 2gh। এখন কথা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় কত, শেষ বেগ 0, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে পুরো সমীকরণটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 2gh সমান আমরা কি লিখতে পারি, u স্কয়ার sin স্কয়ার থিটা। এখন আমাদের মান বের করতে বলেছে কার, তো সর্বোচ্চ উচ্চতা কতটুকু, অর্থাৎ h ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। ওকে, তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতার একটা সমীকরণ কি u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এইভাবে যদি তুমি সমীকরণগুলো পড়ো আমার মনে হয় যে কখনো পসিবল না, অর্থাৎ সব সময় মনে থাকে। এখন
একটা বিষয় যে সর্বোচ্চ উচ্চতাটা অর্থাৎ এইচ ম্যাক্সিমাম কখন হবে, তাহলে দেখো একইভাবে যদি sin থিটার মান যদি কি 1 হয় কোনোভাবে, তাহলে কি আমরা সর্বোচ্চ অবস্থানে যেতে মানে সর্বোচ্চ উচ্চতাটা হবে। তাহলে sin 90 এর মান কত 1, তাহলে অবশ্যই থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তখন ওই 90 ডিগ্রি হলে আমরা কি h max সমান কি লিখতে পারি u²/2g, তাই না? অর্থাৎ যখন তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করবা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন বস্তুটা সবচেয়ে বেশি উপরে যাবে। ওকে, এটা একটা সিম্পল ধারণা, এটা তো বুঝোই। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা করলাম, এখন যে লাস্ট টপিক সেটা কি পাল্লা সম্পর্কে আমরা একটু জানব। পাল্লা বা ইংরেজিতে যেটাকে আমরা রেঞ্জ বলে থাকি, ইংরেজিতে কি বলে থাকি, রেঞ্জ বলে থাকি, তাই না? তাহলে পাল্লাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো দেখো এই ক্ষেত্রেও বিষয়টা এরকম যে পাল্লা অ্যাকচুয়ালি আমরা কি বলে থাকি, যে মনে করো তুমি যে বিন্দু থেকে নিক্ষেপ করলা, পুনরায় যখন ওই বিন্দুতে আবার ফিরে আসবে, তখন আমরা সেটাকে কি বলে থাকি, পাল্লা বলে থাকি। অর্থাৎ আনুভূমিক বরাবর সর্বোচ্চ কতটুকু সরল ঘটতেছে সেটা হচ্ছে কি, তাহলে এখানে x এর আমরা আর লিখতেই পারি না। তাহলে এটা যেহেতু আনুভূমিক বরাবর সম্পূর্ণ কাজ করছে, তাহলে আনুভূমিক বরাবর আমরা কি জানি, ওই বেগের অংশ u cos θ, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি x বা r, আমরা এখানে r শুধু লিখব। তাহলে r ইকুয়াল টু, আমি x দিয়ে সমীকরণটা লিখি। x সমান আমরা কি পড়ে এসেছিলাম, u cos θ t পড়েছি, কারণ হলো g যেহেতু 0, তাহলে এটা আমরা পড়েছি। এখন কথা হলো এই যে পাল্লা, এই পাল্লাটা যেতে তার সময় লেগেছিল কি পর্যায়কালের সমান, অর্থাৎ উড্ডয়নকালের সমান। তাহলে এখানে আমরা স্মল টি এর জায়গায় কি টি দিব, অর্থাৎ দেখো তো এখানে আমরা যাইতে সময় লেগেছিল টি, আবার এখান থেকে আসবে টি, তাহলে দুইটা টি যোগ করে আমরা কি পেয়েছিলাম, উড্ডয়নকাল টি। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে আমার টোটাল সময় লাগছে কত, ক্যাপিটাল টি। ওকে, তাহলে পাল্লা ইকুয়াল টু, তাহলে আমরা x এর জায়গায় এখানে কি লিখবো, r লিখবো, আর এখানে স্মল t এর জায়গায় ক্যাপিটাল T লিখবো। ওকে, তাহলে এখান থেকে আমরা পাল্লার যে সমীকরণটা পাই সেটা আমরা কি লিখতে পারি, r সমান, কারণ দেখো u cos θ আর পর্যায়কাল, এর আগে যেটা আমরা বের করলাম পর্যায়কাল সমান আমরা কি একটা সমীকরণ করেছিলাম, যে 2u sin θ বাই কি জি, এরকম একটা সমীকরণ আমরা পড়েছিলাম পর্যায়কালে। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো তো, এখান থেকে আমরা কি লিখতে পারি, u cos θ 2u sin θ বাই কত জি। এখন এখানে একটা সূত্রে পড়ে আছে, u আমরা গুণ করে দিই, তাহলে u স্কয়ার, এই u গুণ করলে u স্কয়ার, আর এখানে দেখো 2 sin θ cos θ, 2 sin θ cos θ, এটা সমান আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে কি u স্কয়ার 2 sin a cos a সমান কি sin 2a, অর্থাৎ u স্কয়ার sin কি 2θ। ওকে, তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটা লিখতেই পারি। ওকে, আমি আবার বলছি, এখানে দেখো u গুণ করে u স্কয়ার থাকছে কি 2 sin θ cos θ। আমরা ত্রিকোণমিতিক একটা সূত্র শিখেছি এইভাবে, যে 2 sin a cos a সমান sin 2a। ওকে, ওখানে এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, u স্কয়ার sin 2θ বাই g। পাল্লা ইকুয়াল টু কত হচ্ছে, r সমান u স্কয়ার sin 2θ বাই g। তাহলে আমরা এর রেঞ্জটা পেয়ে গেলাম। আর এখানে একটা বিষয় আছে, যে যদি আমরা r ম্যাক্সিমাম চাই, অর্থাৎ তখন আমাদের কি হবে, পাল্লাটা যদি সর্বোচ্চ চাই, তাহলে দেখো পাল্লা তো এটা আমরা সমীকরণ পেলাম, তাহলে এখন পাল্লাটা আমরা সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম চাই, তাহলে আমরা কি করব, তাহলে অবশ্যই sin 2θ এর মান কত হতে হবে, 1 হতে হবে, বা sin 2θ সমান sin কত ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান 1, তাহলে sin 90, বা 2θ সমান কত 90 ডিগ্রি, বা θ সমান 45 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নোট, সেটা হচ্ছে কি কোন একটা প্লাসকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়, তাহলে কি
তার পাল্লাটা সর্বোচ্চ হবে। তাহলে আর ম্যাক্স সমান তাহলে আমরা কি লিখতে পারি ইউ স্কয়ার বাই জি। ওকে, তাহলে এখান থেকে আমরা এই সুন্দর একটা সমীকরণ পেয়ে গেলাম। আর 2 মিনিট একটা জিনিস, সেটা হচ্ছে যে আর এবং এইচ যে আমরা পেলাম, এই আর এবং এইচ এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্য ঠিক বলবো না, একটা সম্পর্ক রয়েছে। তাহলে আর ও এইচ এর মধ্যে সম্পর্ক, ওকে, তাহলে আর এবং এইচ এর মধ্যে সম্পর্কটা কি? দেখো এইচ বাই আর আমরা লিখলাম যেহেতু সম্পর্ক, তাহলে এইচ বাই আর, এবার এইচ সমান আমরা কি পেয়েছিলাম গো এর আগে, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই জি, এটা আমরা পেয়েছিলাম ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। আর আরেকটা আমরা আর সমান আমরা কি পেলাম, একটু আগে যে সমীকরণটা পেলাম আর সমান, সেটা কত, ইউ স্কয়ার সাইন 2 থিটা পেয়েছিলাম। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কিভাবে লেখা যায়, এটা কত, 2 sin থিটা cos থিটা আমরা লিখতেই পারি, কারণ ওই ত্রিকোণমিতিক সূত্র থেকে sin 2 থিটা সমান আবার কি 2 sin থিটা cos থিটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই। এখন দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে ক্যালকুলেশনটা কি দাঁড়ায়, বা h বাই r সমান যদি উল্টিয়ে দাও, উল্টিয়ে দিলে জি জি কেটে যায়, a2 এর সাথে a2 গুণ হয়, হ্যাঁ, তাহলে কত হয় দেখো তো, আমরা একটু উল্টিয়ে দিই, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, আর উল্টিয়ে গেলে গুণাকারে, তার উপরে জি চলে গেল, নিচে কি থাকলো ইউ স্কয়ার 2 sin থিটা cos থিটা। ওকে, তাহলে এখন দেখো কাটাকাটি করে আমাদের কি কি থাকছে, ইউ ইউ কাটা, উপরে একটা sin স্কয়ার আর একটা sin, তাহলে উপরে শুধু কি থাকছে, উপরে থাকছে sin থিটা আর নিচে থাকছে কত, 4 cos থিটা, তাই না? তাহলে 4 cos থিটা, তাই না? তো এই দুই 4 আর নিচে যে cos থিটা। তাহলে এখান থেকে আমরা যদি এভাবে লিখি যে 4 ইনটু এত, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, 4 ইনটু এত না, নিচেই 4 হবে, অর্থাৎ 1/4। তাহলে sin বাই cos সমান আমরা কি জানি, tan থিটা, আর নিচে 4 ছিল, আমরা 4টা লিখতে পারি, তাহলে tan থিটা বাই 4। তাহলে দেখো h বাই r সমান আমরা কি পাচ্ছি, tan থিটা বাই 4, tan থিটা বাই 4, বা অ্যাকচুয়ালি আমরা কিসের মানটা বের করছি, আমি একটু উপরে জিনিসটা মিশিয়ে দিলাম, আমি সম্পর্ক নির্ণয় করছি, তাই না? তাহলে tan থিটা সমান, অতএব tan থিটা সমান গুণ করে দিই আমরা 4h বাই r। তাহলে এই যে দেখো একটা জিনিস আমরা পেলাম। এখন কথা হলো, যদি এরকম বলে যে r সমান 4h হতে হবে বা 4h সমান r হতে হবে, আমরা এভাবে লিখি যে 4h সমান r হতে হবে, তখন কোন শর্তে এটা হবে? তাহলে অবশ্যই এখানে তুমি এটা বসাও, r এর জায়গায় কি 4h বসাবো, তাহলে tan থিটা সমান 4h আর r এর জায়গায় 4h বসাও, কাটাকাটি করলে কত হয় 1। তাহলে tan থিটা সমান আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি, আর tan কত ডিগ্রি মান, tan থিটা সমান tan 45, তাই না? তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 45। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হবে যে কোন একটা বস্তুকে যখন তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন নিক্ষেপ করবা, তার পাল্লাটা কি হয়, সর্বোচ্চ হয়, এবং ওই সময়ে অর্থাৎ r max সমান আমরা তাহলে এখান থেকে কি লিখতে পারি, r max সমান আমরা 4h লিখতে পারি। কিভাবে? কারণ নিচে যদি r max আর tan থিটার মানটা কত 1, তাহলে tan 45 এর মান কত 1, তাহলে 4h বাই 1 মানে কি 4h, তাহলে r max সমান 4h আমরা লিখতেই পারি। তো দেখো আবার আমি বিষয়টা বলছি, থিটা যখন 45 ডিগ্রি তখন আমাদের কি পাল্লাটা সর্বোচ্চ হয়, আর পাল্লাটা যখন সর্বোচ্চ হয় তখন আমরা সেটাকে কি বলি r ম্যাক্সিমাম বলি, আর এই r ম্যাক্সিমাম সমান আমরা কি লিখতে পারি 4h। এখন কথা হলো যে এই সূত্রটা তখন কাজে লাগাবো, যখন দেখবা যে এমসিকিউ আসছে তখন শর্টকাট টেকনিকের জন্য তোমরা এই ওয়েতে মানে এই টেকনিকটা ফলো করতে পারো। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তোমরা আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।